আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক দুনিয়ার সাথে আছে আমি জেফরি খান। আমার সাথে বলতে চাই ভৌতিক দুনিয়ার কিন্তু আজ বছর হতে চলেছে 249তম এপিসোড, এবং আমি আশা করছি আজকের এপিসোডটা আপনাদের মাথা নষ্ট করে দেবে। বিকজ আজকের এপিসোডের স্টোরিটা না সত্যি কথা বলতে খুব রিসেন্টলি ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনার উপরে অবলম্বনে, মানে সত্য ঘটনা অবলম্বনে লিখা ঘটনা। এবং ঘটনাটি কে পাঠিয়েছে জানেন? কৌশিক ব্যানার্জি। এক্স্যাক্টলি কৌশিক ব্যানার্জি কলকাতা থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। তিনি তো পেশায় একজন সত্যি কথা বলতে প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং একসময় ডিটেকটিভ ছিলেন, যা আমি স্টোরি পড়ে বুঝতে পেরেছি। এবং আশা করছি আপনাদের কৌশিক ব্যানার্জির ঘটনা ভয়াবহ রকম সুন্দর লাগবে। শুধু সুন্দর লাগবে বললে ভুল হবে, উড়াই দিবে। এতটুকু বলতে পারি যে ভৌতিক দুনিয়া মনে হয় নতুন একটা ব্রেক থ্রু আসতে আছে কৌশিক ব্যানার্জির হাত ধরে। এবং আমি জানি যে এই ঘটনাটা আপনাদের কাছে, আজকের ঘটনাটা আপনাদের কাছে মনোমুগ্ধকর লাগবে, খুবই ডার্ক লাগবে, এবং একই সাথে ভয়াবহ রকমের ভয় আপনাদেরকে ঘিরে ধরতে বাধ্য করবেই। এতটুকু আসলে বলাই বাহুল্য, বিকজ ইউ নো এভরিথিং হ্যাজ ইটস ওন কার্মা, বা যেটাকে বলে যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন। এবং সেই ঘটনার উপরে বোধহয় আজকের স্টোরিটা শেয়ার করা হচ্ছে, এবং আশা করছি ভয়াবহ রকম ভালো লাগবে। এবং হাফিজ পাগলের ঘটনাটা আপনারা যদি আজকের ঘটনাটা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিকজ স্টোরিটা অনেক বেশি মর্মান্তিক এবং অনেক বেশি ডার্ক এবং অনেক বেশি ভয়াবহ। আশা করছি অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতেও ভুলবেন না। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে ছোট করে বলে দিতে চাই, আপনারা চাইলে ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাতে পারেন। ভৌতিক দুনিয়া ঘটনা পাঠাতে দুটি ওয়ে আছে। একটা ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ ইমেল আইডিটা হচ্ছে bhautikdunia@gmail.com, অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111। দিস ইজ ইট। অবশ্যই প্রথমে মানে একদম শুরুতে লিখবেন ভৌতিক দুনিয়ার ঘটনা, শেষ, আর কিছু মনে রাখবে না। এরপর আপনি আপনার ঘটনা লেখা শুরু করবেন। আর দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে। আশা করছি পুরোটা এপিসোড আপনারা অনেক অনেক এনজয় করবেন। চলুন শুরু করি কৌশিক ব্যানার্জির ঘটনা, হাফিজ পাগলার ফিরে আসার ঘটনা। ভাই আমি সন্দেহ করে ওই দিন মারছিলাম। আমি বুঝি নাই হাফিজ নির্দোষ, আমারে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন এমনটা করবো না, আমারে ক্ষমা করে দেন। আমি মারবো না, আমি কোনোদিন মানুষ মারবো না। বিশ্বাস করেন ভাই, আমি আবেগে করছি, এটা আমি আবেগে করছিলাম। আমি বুঝি নাই। শোন না, মানুষরা তাদেরকে অনেক বোঝাতো যেটা তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে তারা সবাই পাগল হওয়া শুরু করলো। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। নমস্কার জেফরি ভাই, ভৌতিক দুনিয়ার পাঠানো এটাই আমার প্রথম ঘটনা। প্রথমেই আমার পরিচয়টা বলতে চাই। আমি কৌশিক ব্যানার্জি, থাকি কলকাতার কোনো একটি স্থানে। পেশায় আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অথবা বলতে পারেন একজন অ্যাক্টিভিস্ট।
অর্থাৎ ভূত প্রেত এসব নিয়ে গবেষণা করতে আমার খুব ভালো লাগে। আমার বয়স এই মুহূর্তে 42 বছর চলছে। একটু অবাক হলেও হতে পারেন একটা কথা শুনে, আর তা হলো আমি একজন সাবেক সিআইডি কর্মকর্তা, মানে রিটায়ার্ড করে ফেলেছি। নিশ্চয়ই ভাবছেন যে এই মাত্র 42 বছর বয়সের কথা বললাম, আর 42 বছর বয়সে আমি কেন রিটায়ার্ড করলাম, তাই না? এটার পিছনেও একটা ভয়াবহ ঘটনা আছে। আর সেদিন এমন এক ঘটনা ঘটে গিয়েছিল আমার জীবনে, যার কারণে আমি সারা জীবনের জন্য সিআইডি বা গোয়েন্দা লাইন বা বিভাগ যাই বলেন না কেন, সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছি বা রিটায়ার্ড করে ফেলি। এবং পুরোটা সময় জুড়ে শুধু যা প্যারানরমাল বিষয়, যেমন ভূত প্রেত এসব নিয়ে বিস্তর গবেষণা করি। মনে নিশ্চয়ই প্রশ্ন আসতেই পারে যে এমন কি ঘটেছিল আমার জীবনে যার জন্য আমি ডিটেকটিভ পেশা ছেড়ে দিয়ে একটা প্যারানরমাল অ্যাক্টিভিস্ট হয়ে উঠলাম। সে নিয়ে না হয় পরবর্তীতে কোনো একটা ঘটনায় জানতে পারবেন। তবে এখন এতটুকু জেনে রাখুন, প্যারানরমাল ইনভেস্টিগেশন আমি করে থাকি মোটামুটি শখের বসে বা অতি আগ্রহের বসে। এটার জন্য আমি কোনোদিন কোনো টাকা পয়সা নেই না, মানে আর কথা ভাবিও না। আর এই কাজের পাশাপাশি বেঁচে থাকার তাগিদে টুকটাক ব্যবসা চালাই, সেটা না হয় আর নাই বললাম এখানে। তো যাই হোক, আমার এই বিশাল ইন্ট্রো দিলাম এই কারণে, কেননা আজকে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা যদি সিলেক্ট হয় তবে আমার জীবনে ঘটে যাওয়া আমি এমন কিছু ঘটনা শেয়ার করব যা আপনাদের সবাইকে হতভম্ব করে তুলবে। আর সবাই ভাববেন এটাও কি সম্ভব? যাই হোক জেফরি ভাই, ঘটনায় যাওয়ার আগে একটা কথাই বলতে চাই। কদিন আগে আপনার ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করেছিলাম। পোস্টটা অনেকটা এমন ছিল, কার্মা। এই কার্মা এমন এক অবস্থা যা সব সময় ফিরে ফিরে আসে, আর সে আসবে। ফিরে আসার জন্যই যেন এই শব্দটা জন্ম হয়েছিল। আর যখনই কার্মা ফিরে ফিরে আসে, তখন এমন এক বিধ্বংসী রূপ নিয়ে ফিরে আসে যা একসাথে সবকিছু লন্ডভন্ড করে দেয়। তাই এমন কিছু করবেন না যা আপনার উপরও ফিরে আসতে পারে। এমন কোন শব্দ উচ্চারণ করবেন না যার মূল্য আপনাকে দিতে হতে পারে ভয়াবহভাবে। বংশের মুখের জবান খুব খারাপ জিনিস, একবার পড়ে ফেললে সেটা আর ফেরানো যায় না। জেফরি ভাই, বলতে পারেন ঘটনাটা বা গল্পটা এই কার্মা নিয়ে। আগেই বলিনি, ঘটনাটা একদম সত্য ঘটনা অবলম্বনে লিখছি। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে অনেকে। যাই হোক, শুরু করছি ঘটনা। আজ এমন একটা গ্রামের ঘটনা বলছি যে গ্রামটা ছিল খুব ছোট, মাত্র কয়েকশো ঘর বাড়ি নিয়ে গঠিত ছোট্ট একটি গ্রাম। প্রকৃতির মাঝে সেদিয়ে থাকা একটা ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। এখানে বেশিরভাগ মানুষ ছিল দরিদ্র, কিন্তু মানুষগুলোর মন ছিল বিশাল বড়। তারা একে অন্যকে সাহায্য করতে করতে একটুখানি পিছপা হতো না। তবে এই গ্রামের এক যুবক, যার নাম ছিল হাফিজ, তার জীবন ছিল একদম ভিন্ন। হাফিজ ছিল এক হতদরিদ্র যুবক। বয়স তার মোটামুটি 35 ছুঁই ছুঁই, কিন্তু ভাগ্য কোনোদিন তার প্রতি প্রসন্ন হয়নি। ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গিয়েছিল এক অজানা রোগে আক্রান্ত হয়ে। সেই থেকে হাফিজ একাকে জীবনযাপন করতে বাধ্য হয়েছিল। বাবার রেখে যাওয়া সামান্য জমি ছিল, কিন্তু তাও দিন দিন অন্যদের চক্রান্তে হাতছাড়া হয়ে যাচ্ছিল। বাবার মৃত্যুর পর থেকে গ্রামের মানুষের কাছে সাহায্য চাইতে চাইতে একটা সময় হাফিজ তাদের কাছে আর গ্রহণযোগ্যতা লাভ করতে পারছিল না, বা গ্রহণযোগ্যতা হারালো। তাকে সময় অবহেলা করতে শুরু করলো। এসবের কারণে তার মানসিক অবস্থা ক্রমশ ভেঙে পড়ছিল। আর হবেই বা না কেন? যে সময়টা ছেলে চাকরি বাকরি করে বিয়ে করার কথা ভাবে, আর সেই বয়সে সেই হাফিজ ছেলেটা মানুষের দ্বারে দ্বারে কটা টাকার জন্য ঘুরে বেড়াতো। তবে সব দুর্ভাগ্যের মাঝেও হাফিজের জীবনে একবার আশা এসেছিল, বেঁচে থাকার আশা। গ্রামের পাশের একটা মেয়ে রহিমা,
রহিমা নামের মেয়েটা হাফিজের প্রতি ভালোবাসা দেখাতে শুরু করেছিল। রহিমা ছিল গ্রামের এক ধনী পরিবারের মেয়ে, কিন্তু তার মনটা ছিল বিশাল বড়। হাফিজের দুর্দশা দেখে তার প্রতি কেমন যেন মায়া জন্মে যায়, এবং একটা সময় সে মায়া গভীর রূপে যেন প্রেমের রূপ নেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদের সম্পর্ক এক সময় গ্রামের মানুষদের চোখে পড়ে গেল এবং নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে থাকে। ধীরে ধীরে এর সম্পর্কটাও ফাটল ধরল। রহিমার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকার করলো এবং রহিমা তার পরিবারের চাপের মুখে হাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়। আর এই দরিদ্রতার এই ঘটনাটা যেন হাফিজকে এবার আর ছাড়ল না। হাফিজ কোনোভাবে এই বিষয়টা মেনে নিতে পারছিল না। একটা সময় পাগল হয়ে গেল, পুরোপুরি বদ্ধ উন্মাদ হয়ে গেল। হাফিজ এতটাই উন্মাদ হয়ে গেল যে সারা শরীর রীতিমতো কাপড় রাখতে পারত না। সে কখনো কখনো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, আবার মাঝে মাঝে সে সম্মিলিত ফিরে পেত, মানে একদম স্বাভাবিক হয়ে যেত। কিন্তু এই স্বাভাবিক হয়ে যাওয়াটা স্থায়ী হতো না। দু একদিন স্বাভাবিক থেকে আবারও আগের মতো হয়ে যেত। হাফিজ প্রায় পাগলের মতো হয়ে যেত এবং খালি গায়ে ঘুরে বেড়াতো সারাটা দিন। গ্রামের এদিক সেদিক ছুটে ছুটে বেড়াতো শুধুমাত্র খাবারের জন্য। মানুষের কাছে কাছে গিয়ে হাত বাড়িয়ে খাবার চাইতো, আর কখনো কখনো পুরোনো দিনের গল্প শোনাতো মানুষকে। সে তার প্রেমিকা রহিমার গল্প শোনাতো সবাইকে। মানুষ তার প্রেমের গল্প শুনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, আর এলাকায় যারা তার অতীতের ভয়াবহ যন্ত্রণা সম্পর্কে জানতো তারা আবার কেউ কেউ দয়া মায়া করে খাবার দিত। কিন্তু বেশিরভাগ সময় সে ছিল একদম অবহেলার শিকার। এমনই একজন ছিল পীযূষ কাকা। তিনি পেশায় একজন মাস্টার ছিলেন, কিন্তু প্রায় সময় হাফিজকে ডেকে পাঠাতেন আর তাকে ইচ্ছে মতো পেট ভরে খাওয়াতেন, দুমুঠো ভাত খাওয়াতেন। এভাবে হাফিজ পাগলের দিন যেতে থাকলো। ধীরে ধীরে একটা সময় হাফিজের চেহারা কেমন যেন ভীতিকর হতে শুরু করলো। জীর্ণ শীর্ণ শরীর, অগুছালো চুল আর চোখ ছিল একদম যেন বন্য। ভয়াবহ হয়ে গেল তার চেহারা। আর আমাদের মূল ঘটনার সূত্রপাত ঠিক এইখান থেকে শুরু হয় জেফরি ভাই। শ্রোতা বন্ধুরা, সবাইকে একটু বলবো মনোযোগ দিয়ে শুনবেন, কেননা হয়তো বা এমন ঘটনা আপনারা এর আগেও শুনেছেন, খুব রিসেন্টলি শুনেছেন, কানেক্ট করতে পারবেন সবাই। আর আগেই বলেছি আজকের গল্পটা একদম বাস্তবমুখী ঘটনা, একটু বানানো নয়, বাস্তব এবং সত্য ঘটনা অবলম্বনের লেখা ঘটনা। শুধুমাত্র প্রেক্ষাপট আলাদা এবং কিছু অ্যাড করা হয়েছে। যাই হোক, ঘটনায় যাই। এরপর কোনো একদিন বিকেলে গ্রামে একটা মোবাইল চুরির ঘটনা ঘটল। এই সামান্য মোবাইল চুরিটা গ্রামের কিছু যুবককে মারাত্মক ক্ষুব্ধ করে তুলল। কারণ কিছু যুবক দেখেছিল মোবাইল চুরি হওয়ার লোকটার আশেপাশে ঘুরঘুর করছিল হাফিজ, আর হাফিজ নাকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিল, আর যে ব্যক্তির মোবাইল চুরি হয়েছে তার দিকে ঘুরঘুর করে দেখছিল। তারা ভাবলো যে এই চুরিটা নিশ্চয়ই হাফিজেরই কাজ। তার তো কিছুই নেই, সে দরিদ্র, তাই হয়তোবা কিছু টাকার লোভে চুরিটা সেই করেছে। আর হাফিজ ছাড়া তো আশেপাশে কেউ ছিল না, তাই চুরি করাটাও স্বাভাবিক ছিল। 6 জন মিলে হাফিজকে তখন খুঁজতে থাকলো। সন্ধ্যার আগে তাকে খুঁজেও পেল। হাফিজের মুখের কোনো কথা না শুনে তারা হাফিজকে মোবাইল চোর বলে সন্দেহ করলো এবং জনসাধারণের সামনে মারধর করা শুরু করলো। অনেকে তো ওই মারধরের ভিডিও করা শুরু করলো। ধীরে ধীরে মারধরের মাত্রা বাড়তে থাকলো। সন্ধ্যা ঘনিয়ে এলো। হাফিজ যেন পাগলের মতো শুধু পানি চাইছিল। ওই সময় যুবকরা তাকে পানি খাওয়ালো, এমনকি জনসাধারণের সামনে তারা ভাতও খাওয়ালো। জিজ্ঞেস করলো কেমন হয়েছে ভাত। সে বলল খুব ভালো হয়েছে। হাফিজ শুধু টমেটো ভাত খেতে চেত, আর কিচ্ছু নয়। যেহেতু সে শুধুমাত্র ভাতই খেত, তাই সবাই তাকে ভাতই খাওয়ালো। এরপর খাওয়া দাওয়া করে আবারও তার উপরে চলল নির্মম অত্যাচার। ভয়ঙ্কর ভাবে গণপিটুনি দেওয়া হলো। 6 জন যুবক যেন মুহূর্তেই নরপিশাচ হয়ে গেছিল। তাদের লাঠি দিয়ে মারা শুরু করলো, কেউ কেউ তো আবার ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে মারা শুরু করলো। হাফিজ বাঁচার জন্য চেষ্টা করছিল, কিন্তু গলার কোনো শব্দ বের করতে পারেনি।
যুবকদের অমানবিক অত্যাচারে তার শরীর যেন ভেঙে পড়ে। কেউ একজন চিৎকার করে বলছিল, তোর মতো চোরদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছিস? শালা চোরের বাচ্চা চোর, পাগল সেজে থাকিস তাই না? তুই মোবাইলটা চুরি করেছিস, তুই করেছিস। এই কথা শুনে সবাই আরো মারাত্মক আক্রমণ করতে থাকে। হাফিজ যেন চিৎকার করতে থাকে। আর এদিকে এই পুরো ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিলেন সেই মাস্টার মশাই পীযূষ কাকা, যিনি কিনা সব সময় দুমুঠো ভাত খাওয়াতেন, প্রতি সপ্তাহে খাওয়াতেন হাফিজকে। হাফিজ দেখলেন মাস্টার মশাই এসে দাঁড়িয়েছে তাদের সামনে। হাফিজ চিৎকার করে বললেন, মাস্টার মশাই, আমি চোর না, আমি চোর না, আমাকে বাঁচান, আমি চুরি করি নাই, আমাকে বাঁচান। হাফিজের চিৎকার যেন ছাপিয়ে রাতের আধার নেমে আসে, কিন্তু মাস্টার মশাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। এভাবেই চলল নির্যাতন। একটা সময় সবাই চুপ হয়ে যায়, কারণ হাফিজের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। হাতে পায়ে কেটে গিয়েছে, মাথাটাও ফেটে গিয়েছে, পা দিয়ে অনবরত ঝরছে রক্ত। অবশেষে সে যুবকরা সহ এলাকাবাসী সবাই ধরাধরি করে হাফিজকে ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলেন। হাসপাতালের চিকিৎসক জানান খুবই মারাত্মকভাবে আহত হয়েছে এবং এজন্য ব্রেন স্ট্রোক করে মারা গেছে হাফিজ। একটা সময় নিথর হয়ে পড়ল হাফিজের শরীরটা। যুবকরা যেন হতভম্ব হয়ে গেছিল। তারা যখন বুঝতে পারলো যে সে আর বেঁচে নেই, তখন তারা ভীত হয়ে গেল। তারা পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে তাড়াতাড়ি ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে পালিয়ে গেল। আর গ্রামবাসীর সামনে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যেহেতু গ্রামবাসীরা নিজেরা দেখেছে। এরপর পুলিশ এলো, তদন্ত করলো এবং জানতে পারলো হাফিজ একেবারেই নির্দোষ ছিল। মূলত ওই দিন আশেপাশে ছিল ঠিকই, কিন্তু চুরিটা সে করেনি, করেছিল সেই পাড়ারই এক বখাটে ছেলে। কিন্তু সে চুরি করে সে যুবক ছেলের মধ্যে মিলে গিয়েছিল, এজন্য কেউ তাকে চিনতে পারেনি। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে চোরটা সে নয়, চোরটা সে বখাটে ছেলে। সে বখাটেকেও ধরা হয়, পরে কদিন আটকে রেখে তাকেও ছেড়ে দেওয়া হয়। লোকজন জড়ো হলো, সবাই যেন কান্নায় ভেঙে পড়ল। তারা বুঝতে পারলো হাফিজ কোনো চোর ছিল না, নির্দোষ ছিল। এরপর তারা হাফিজের জানাজার নামাজ পড়িয়ে তার লাশটা দাফন করে ফেলে। হাফিজের মৃত্যুতে গ্রামে যেন এক অদ্ভুত নীরবতা ঢেকে যায়। কেউ কিছুই বলার সাহস করে না, কিন্তু প্রতিটা মানুষ তার মৃত্যু নিয়ে খুব বেশি দুঃখিত ছিল, আফসোস করছিল। কিন্তু তার মৃত্যুর 7 দিন পর এমন এক ঘটনা ঘটে গেল গ্রামে, যা কিনা সবাই শুনে হতভম্ব হয়ে গিয়েছিল। গ্রামের মাস্টার মশাই পীযূষ কাকু সন্ধ্যার সময় চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। তিনি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন পা ছেঁচে ছেঁচে হাঁটলে যেমন আওয়াজ হয় না, ঠিক তেমনই একটা আওয়াজ হচ্ছে তার পেছন থেকে। পীযূষ কাকা ভাবলেন হয়তোবা মরা পাতা বা অন্য কোনো কিছুর আওয়াজ হচ্ছে। তিনি আর তেমন কিছু না ভেবে আবারও গন্তব্য বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। এরপর কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন কেউ যেন তার পেছন থেকে বলছে, পীযূষ কাকু, ও পীযূষ কাকু। পীযূষ কাকু এবার বেশ ভয় পেয়ে গেলেন। তিনি পেছন ফিরে চাইলেন, আর জ্যোৎস্নার আলোতে তিনি যা দেখলেন তা দেখে তিনি যেন হতভম্ব হয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়ে গেলেন, আর তিনি যেন হাঁসফাঁস করতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন পিছনে আর কেউ নয়, স্বয়ং মৃত হাফিজ পাগল দাঁড়িয়ে আছে। তার হাতে পায়ের মাংস যেন গলে গলে পড়ছে, তার মুখ যেন অ্যাসিড দিয়ে জ্বলে গেলে যেভাবে পড়ে যায় না, ঠিক ওভাবে ঝলসে গিয়েছে। হাফিজ বলল, পীযূষ কাকু, আপনি আমাকে বাঁচালেন না কেন ওই দিন? দেখেন দেখেন ওরা কিভাবে আমাকে মারছে। আমি তো দুমুঠো ভাতই খেতে চাইছিলাম কাকু। আপনি ওই দিন শুধু দেখতেছিলেন, একবারও আমাকে বাঁচাতে আসেন নাই কাকু। কেন করলেন কাকু, কেন করলেন এটা আমার সাথে? আমি তো চুরি করি নাই। এই বলে হাফিজ তার পা দেখালো। পীযূষ মাস্টার দেখলেন তার পা গলে গলে পড়ছে,
সেখান থেকে বিভৎস রক্ত যেন ছিটকে ছিটকে মাটিতে পড়ছে, আর হাফিজ যেন ছটফট 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 করে কাঁদছে, মুখ ঢেকে ঢেকে কাঁদছে, ফপিয়ে ফপিয়ে কাঁদছে। পীযূষ কাকু যেন এই বিভৎস ভয়াবহ দৃশ্য দেখে থরথর করে কাঁপছিলেন। এমন ভয়াবহতা তিনি আগে কখনো দেখেননি, এমনই কোনোদিন কল্পনাও করেননি। তিনি যেন অতিরিক্ত ভয় তার মুচ্ছ বেরিয়ে গেল তার পাজামার নিচ দিয়ে। তিনি বুঝতে পারলেন ভয়াবহ ঘটনা ঘটে গেছে এখানে। মাস্টার মশাই লক্ষ্য করলেন হাফিজ ধীরে ধীরে কান্না থামিয়ে তার নিজের ঘাটটা যেন বটকে দিল, আর একই সাথে মুহূর্তে এক বিশাল দেহি দানবে পরিণত হয়ে গেল। আর ধীরে ধীরে বিশাল বড় হতে হতে কোথায় যেন হাওয়ায় মিলে গেল, কিন্তু তার বিভৎস কান্নার আওয়াজ যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। পীযূষ কাকা বিকট এক চিৎকার দিলেন আর দৌড়ে দৌড়ে বাড়িতে ফিরে এলেন। তিনি বাড়িতে তার স্ত্রীকে জড়িয়ে ধরে বলতে শুরু করলেন, আমি খুনি নই, আমি খুনি নই, আমি হাফিজকে মারি নাই, আমি খুনি নই, আমি ওরে খুন করি নাই। আর ঠিক ওই রাত থেকে ধীরে ধীরে পীযূষ কাকা পাগল হতে শুরু করলেন। তিনি সারাক্ষণ শুধু বলা শুরু করলেন, আমি খুনি নই পীযূষ, আমি তোকে খুন করি নাই বাবা, আমি তোকে খুন করি নাই, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে বাঁচাতে পারি নাই রে বাবা, আমি তোকে বাঁচাতে পারি নাই, আমাকে ক্ষমা করে দে। ধীরে ধীরে পীযূষ কাকার অবস্থা যেন আরো খারাপ হতে শুরু করলো। রাত নেই দিন নেই, শুধু হাফিজ 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 আর হাফিজ করা শুরু করলো। তার পরিবার তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার মশাই তাকে অনেকভাবে সুস্থ করার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না, ব্যর্থ হলেন। অবশেষে প্রায় 10 দিন এভাবে পাগলের মতো ঘুরতে ঘুরতে লাগলেন। তার অবস্থা একটা সময় অনেক বেশি খারাপ হয়ে গেল। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে তিনি একটা সময় ডোবার পানি বা নর্দমার পানিও খাওয়া শুরু করলেন। তার স্মৃতিশক্তিও লোপ পাওয়া শুরু করলো। সারাদিন শুধু একটা কথা বলতেন, হাফিজ হাফিজ, আমি তোকে বাঁচাতে পারি নাই, আমাকে মাফ করে দে বাবা, আমাকে মাফ করে দেয়। এর প্রায় 3 দিন পর পীযূষ কাকাকে পাওয়া যায় এক এলাকার সবচাইতে বড় বট গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা অবস্থায়। গ্রামের লোকেরা যেন এসব দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। এরপর মরদেহটাকে কবরস্থ করা হলো। ঘটনাটা যদি এখানে শেষ হতো না তাহলে বলতাম অলরাইট, খুব সুন্দর একটা ভয়াবহ ঘটনা, কিন্তু মূল ঘটনাটা জেফরি ভাই এখান থেকে শুরু হয়। পীযূষ কাকার মৃত্যুর পর প্রায় 20 দিন পেরিয়ে যায়। গ্রামে আরো অনেকে হাফিজকে দেখতে পেয়েছিল। সবার কাছে গিয়ে গিয়ে হাফিজ এটাই বলতো, আমাকে কেন বাঁচালেন না ওই দিন, আমার কি দোষ ছিল, শুধু ভাত খাইতে যেতাম এটাই। শুনে রাখুন, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিব, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিব। গ্রামবাসীরা সবাই হাফিজের কাছে ক্ষমা চাইতো। অনেক হুজুর কবিরাজ এনেছিল তারা গ্রামে, কিন্তু হুজুর কবিরাজ সবাই ব্যর্থ হয়েছিল। তারা সবাই এটাই বলেছিল, হাফিজ তার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে যাবে না এই গ্রাম থেকে, সে অভিশপ্ত হয়ে গেছে। সে মৃত্যুর পরেও ফিরে এসেছে প্রেতাত্মা হয়ে তার প্রতিশোধ নিতে। এভাবেই কয়েকটা মাস কেটে যায়। একদিন সে 6 জন যুবকরা গ্রামে আবারও ফিরে আসলো ঘুরতে, কারণ তারা ভেবেছিল এতদিন হাফিজ পাগলার ঘটনাটা হয়তো বা সবাই ভুলেই গেছে। আর তারা এটাই ভেবেছিল যেহেতু সেই সময় তাদের অপরাধের সাজা হয়নি, হয়তোবা এত মাস পরে ফিরে আসাতে তাদের আর কিছুই হবে না। আর এটাই বোধহয় তাদের সবচাইতে বড় ভুল ছিল। সেই 6 জন যুবক একসাথে গ্রামে ঘুরতে আসে। সকাল থেকে বিকাল হয়ে গেল এবং একটা সময় সন্ধ্যা। হঠাৎ করে চারিদিকে ঝুম বৃষ্টি নেমে গেল। যুবকরা দ্রুত দেরি না করে গ্রামের মেঠো পথ ধরে তাদের গন্তব্যস্থলে যাওয়া শুরু করলো হেঁটে হেঁটে। তাদের হাতে ছাতা ছিল। ছাতাটা মাথায় নিয়ে তারা 6 জনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তারা সবাই এই বৃষ্টির মাঝে একটা খুন 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 করে কান্নার আওয়াজ শুনল। যুবকরা সবাই যেন ভয় পেয়ে যায়। এত রাতে এরকম বৃষ্টির মাঝে কে কান্না করে? তারা হাঁটা থামিয়ে সবাই নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলো। যুবকদের মধ্যে একজন বলল, এই তুই কি শুনতে পাচ্ছিস আওয়াজটা? 5 জন বলে উঠলো, হ্যাঁ আমিও তো শুনছি,
কাঁদছে, মনে হচ্ছে কেউ একজন কাঁদছে। যুবকদের মধ্যে একজনের নাম ছিল সবুজ। সে বলে উঠল, এই কণ্ঠটা হাফিজ পাগলের মতো শোনা হচ্ছে না? হ্যাঁ, তো মারা গেছে। ওর কণ্ঠ কেমন এটা? সবাই যেন নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করতে লাগলো। এমন সময় পেছন থেকে একজন বলে উঠল, এক মুঠো ভাত দেবেন? 6 জন যুবক যেন একসাথে পেছনে তাকালো। তাকিয়ে যেন সবার চোখ যেন বড় বড় হয়ে গেল। সবাই দেখলো পেছনে হাফিজ দাঁড়িয়ে আছে, খালি গা, পরনে একটা লুঙ্গি, হাতে পায়ে লাল লাল রক্ত লেগে আছে। আর পায়ের রক্তগুলো যেন থক থক করে বেরিয়ে আসে তার শরীর থেকে। 6 জন যুবক হাফিজকে এতদিন পরে তারা যেন দেখে বিশ্বাসই করতে পারছিল না। তারা ভাবছিল, এটা কিভাবে সম্ভব? মৃত্যুর পরও কিভাবে ফিরে এসেছে হাফিজ? বৃষ্টির পানিতে হাফিজের শরীর ভিজে গিয়েছে। ভিজা শরীর নিয়ে ধীরে ধীরে হাফিজ ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হেঁটে হেঁটে এগিয়ে এলো। হাফিজ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর বলল, কেন আমাকে ওই দিন এভাবে মারছিলেন? আমার কি দোষ ছিল? আমি চুরি করি নাই, বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। কেন মারছিলেন আমারে কেন মারছিলেন? আমার কি দোষ ছিল? আমাকে খায়া দায়া এমনি করে মারলেন। পারলেন আপনারা মারতে? আমি তো বাড়ি বাড়ি গিয়া 2 মুঠো ভাত চাইতাম। এটাই কি আমার অপরাধ ছিল? আমারে কেন মারলেন আপনারা? কেন মারলেন? আমার কি দোষ ছিল? আমি তো চুরি করি নাই, আমি তো চুরি করি নাই। যুবকরা যেন পাগলের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো হাফিজের দিকে। পীযূষ কাকার মতো তারাও সবাই যেন কেঁদে ফেললো আর বলল, আমি বুঝি না রে, আমি আগে আবেগপ্রবণ হয়ে গেছিলাম। হাফিজ, আমাকে ক্ষমা করে দে রে হাফিজ। আমি মারতে চাইনি তোরে ভাই, আমি মারতে চাইনি। আমাকে ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। আমার ভুল করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, আমারে ক্ষমা করে দে। তুই পাগল আসলি, তোকে সন্দেহ করে মারে ফেলাছি আমরা। আমারে ক্ষমা করে দে রে, আমাদের ক্ষমা করে দে। আমরা বুঝি নাই রে, আমরা বুঝি নাই। হাফিজ যেন তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। পীযূষ কাকার মতো সবাই জ্যোৎস্নার আলোয় দেখলো হাফিজের চেহারা মুহূর্তেই যেন বিকৃত হয়ে গেল। অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিলে যেভাবে একটা মানুষের চেহারা ঝলসে যায়, ঠিক ওভাবেই ঝলসে গিয়েছে। তার সারা শরীরের মাংস দিয়ে রক্ত বেরিয়ে বেরিয়ে আসছে। হাফিজের শরীর যেন ধীরে ধীরে অনেক বিশাল বড় হয়ে গেল। আর মুহূর্তেই তার 2টো হাত যেন শরীর থেকে ধীরে ধীরে গলে যাওয়া শুরু হলো। হাফিজ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাওয়া শুরু করলো। তার কান্নার আওয়াজ যেন চারিদিকে প্রতিধ্বনিত হতে শুরু হলো। কাঁদতে কাঁদতে গায়ে দিয়া কণ্ঠে হাফিজ বলে উঠল, এতদিন আমি পাগল ছিলাম, আজ থেকে আপনারা পাগল হবেন আর বুঝতে শুরু করবেন পাগল হওয়ার অভিশাপ কি জিনিস, মাথায় রাখবেন। এই বলে আবার কান্নার আওয়াজটা যেন চারিদিকে বিভৎস রকম ভাবে ছড়িয়ে পড়ল। যুবকরা এমন ভয়াবহ দৃশ্য দেখে তারা আর দেরি না করে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। আর ওই রাতের পর থেকে ওই যুবকদের জীবনের এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। প্রথমের দিকে কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটা শুরু করলো। মূলত ঘটনাটা শুরু হয়েছিল একটা স্বপ্ন দিয়ে। সে 6 জন যুবক যারা হাফিজকে হত্যা করেছিল, তারা রাতে ঘুমাতে গিয়ে বিভৎস রকমের দুঃস্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে তারা হাফিজকে দেখতে পেত। কখনো কখনো হাফিজ তাদের হাত বাড়িয়ে দিতে কিছুটা চাইছে, কখনো তারা রক্তাক্ত অবস্থা হাফিজকে দেখত, কখনো তারা দেখত হাফিজকে পিটিয়ে পিটিয়ে লাল করে দিয়েছে, হাফিজ আবারও তাদেরকে পিটাচ্ছে। প্রতিটা রাত যেন তাদের কাছে বিভৎস রকমের এক ভয়াবহ অভিশপ্ত হয়ে উঠল। দিনের বেলায় আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটল। যুবকরা নিজেদের মাঝে অনুভব করতে লাগলো যেন হাফিজ তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। রাতে যখন তারা ঘুমাতে চেষ্টা করত, তারা অনুভব করত হালকা শ্বাস তাদের ঘাড়ে লাগছে, আবার কখনো মনে হতো কেউ তাদের পাশে দাঁড়িয়ে আছে। এমনকি দিনের বেলাতেও কালো ছায়া তাদের ঘরের আশেপাশে দেখা যেতে লাগলো।
প্রথমে তারা এইটা নিজেদের মধ্যে ভুল মনে করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে বিষয়টা ভয়ঙ্কর হতে শুরু করলো। যুবকরা সবাই ধীরে ধীরে পাগল হওয়া শুরু করলো। ওরা সে পীযূষ কাকার মতোই মানুষদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতো, ভাই ভাই আমি সন্দেহ করে ওই দিন মারছিলাম, আমি বুঝি নাই হাফিজ নির্দোষ, আমারে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এমনটা করবো না, আমারে ক্ষমা করে দেন, আমি মারবো না, আমি কোনোদিন মানুষ মারবো না, বিশ্বাস করেন ভাই, আমি আবেগে করছি, এটা আমি আবেগে করছিলাম, আমি বুঝি নাই। শোন না, মানুষরা তাদেরকে অনেক বোঝাতো যে এটা তার মনের ভুল, কিন্তু ধীরে ধীরে তারা সবাই পাগল হওয়া শুরু করলো। আরো কিছুদিন চলে যাওয়ার পর তারা রাস্তায় রাস্তায় আঁকিবুকি করে লেখালেখি শুরু করলো, আমরা খুন করতে চাই নাই, আমরা আবেগী হয়ে মেরেছিলাম, আমরা বাড়তে চাইনি তাকে, আমাকে ক্ষমা করে দাও। এরপর ব্যাপারটা খুব বেশি গুরুতর হয়ে গেল। একদিন গ্রামের এক মসজিদে মাইকে ঘোষণা করা হলো 6 জন যুবকের সবাই পাগল হয়ে গেছে। কেউ আবার আত্মহত্যা করারও চেষ্টা করছে। তাদের পরিবার তাদের কবিরাজ আর তান্ত্রিকের কাছে নিয়ে যেতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কেউ সাহায্য করতে পারছিল না। তান্ত্রিকরা বলল এরা এক ভয়ঙ্কর প্রেতাত্মার শিকার, আর প্রেতাত্মাটা হাফিজ নিজে। গ্রামে তখন হাফিজ নামটা নতুন করে আলোচনায় সৃষ্টি হলো। কেউ বিশ্বাস করতে শুরু করলো হাফিজের আত্মা আবারও ফিরে এসেছে। একে একে প্রায় 6টা যুবক একই রকম ভাবে পাগল হয়ে গেল। সেদিন যারা হাফিজকে হত্যা করেছিল তারা গলায় দড়ি দিতে চেষ্টা করলো, কেউ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলো। প্রকৃতি যেন ওই দিন তাদের পাপের শাস্তি নিজেদের বিবেকের মাধ্যমে দিচ্ছিল। তারা যেন তাদের পাপের প্রায়শ্চিত্ত নিজের মৃত্যুর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছিল। গ্রামের মানুষ এরপর তাদেরকে চোখে চোখে রাখতে শুরু করলো, কিন্তু রাত নামলেই তারা অদ্ভুত ভাবে পালিয়ে যেত। অনেক রাতে সেই যুবকদের মধ্যে একজন হঠাৎ উন্মাদের মতো চিৎকার করতে করতে দৌড়ে আসতে শুরু করলো। তার চোখে এক অসহনীয় ভয় ছিল, যেন কিছু অদৃশ্য ছায়া তাকে তাড়া করছে। দিনের পর দিন সেই যুবকরা নিজেদের মধ্যে নিজের জীবনকে শেষ করার জন্য এগিয়ে যেতে লাগলো। তারা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। একটা সময় গ্রামবাসী এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলো। গ্রামের অদূরে এক গাছের নিচে, সেই বট গাছটার নিচে 6 জন যুবকের মৃতদেহ ঝুলেছিল। গলায় দড়ি দিয়ে তারা সবাই আত্মহত্যা করেছিল, ঠিক যেভাবে পীযূষ কাকু আত্মহত্যা করেছিল না, ঠিক সেইভাবে সেই 6 জন যুবক আত্মহত্যা করেছিল। গ্রামবাসীরা তখন বুঝতে পারলো হাফিজের অভিশাপ থেকে বাঁচার জন্য আর কোনো উপায় ছিল না। তার নিরপরাধ মৃত্যুর প্রতিশোধ নিতে সে এসেছিল। সে তার প্রতিশোধ নিয়ে আবারও চলে গেছে। গ্রামের মানুষ বেশ আতঙ্কেই রয়ে গেল সে সময়। কিন্তু সত্যি বলতে কি, ওই 6 জনের মৃত্যুর পর থেকে গ্রামে আর কোনোদিন কোনো হত্যাকাণ্ড ঘটেনি। কেউ আর কোনোদিন হাফিজকেও দেখেনি। সে হাফিজ পাগল যেন কোথায় যেন অলৌকিকভাবে হারিয়ে গিয়েছিল। এমনকি কারো স্বপ্নেও সে আসেনি। এরপর থেকে গ্রামে আবারও সুখ এবং শান্তি বিরাজ করল। পরিশেষে শুধু একটা কথাই বলবো জেফরি ভাই, এই জন্যই গুরুজনেরা বলেছিলেন কখনো কোনোদিন আবেগপ্রবণ হয়ে এমন কিছু করবেন না, এমন কিছু বলবেন না যার পরিণাম আপনাকে ভুগতে হতে পারে ভয়ঙ্কর ভাবে। আজকের মতো এখানেই ছাড়ছি। আজকের ঘটনাটি সিলেক্ট হলে কথা দিলাম এমনই এক ভয়ঙ্কর ঘটনা শোনাবো প্রতি সপ্তাহে, যে ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদেরকে অন্য এক ধারায় নিয়ে যাবে। এতে কৌশিক ব্যানার্জি, কলকাতা। ভৌতিক দুনিয়া। Wow. One word. Wow. This is what we call the story of beauty. This is what we call the story of beauty. And this is what we call the masterpiece storytelling. Oh my God.
কোথায় যেন একটা অনিমেষের ছোঁয়া পেয়ে গেলাম স্টোরির ভেতরে। এক্স্যাক্টলি তাই। এবং আই গেস সামওয়ান ইজ ভেরি স্পেশাল ইন ভৌতিক দুনিয়া অ্যাগেন। এবং সত্যি কথা বলতে আজকের ঘটনাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং খুবই মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হয়েছে সবাই। অনেকেই হয়তো বা ঘটনাটা জানেন, আসলে নতুন করে বলার কিছু নেই। ঘটনাটা খুবই ভয়াবহ একটা রূপ দান করেছে। আমি কল্পনা করিনি যে এরকম একটা ভয়াবহ ঘটনা ঘটে যাবে আমাদের বাংলাদেশে, এবং সেটা ঘটেছে। নিশ্চয়ই জানেন, এটা নতুন করে এখানে ব্যক্ত করার কিছু নেই, সবাই নিশ্চয়ই জানেন ঘটনা। আর তেমনই এক ঘটনা কিন্তু কৌশিক ব্যানার্জি এই প্রিয় ভাই আজকে লিখে পাঠালো, এবং আমি এক ঝটকায় স্টোরিটা পড়েই সাথে সাথে ইলিস্ট্রেট করে দিলাম এবং আজকে শেয়ার করে দিলাম। দিস ইজ অ্যাবসোলুট মাস্টারপিস, দিস ইজ অ্যাবসোলুট মাস্টারপিস। ভাবাই যায় না এত ভালো একটা ঘটনা আজকে শেয়ার করতে পারবো। মানে কি ভাগ্য আমার, এত ভালো এবং এরকম ডার্ক স্টোরি, সাইকোলজিক্যাল হরর স্টোরি, এরকম স্টোরি চাই ম্যান। কিসের কি, আমি এই ধরনের ঘটনা চাই ম্যান। সিরিয়াসলি, ভূতের ঘটনা হবে এরকম ভয় হীন করবে, যতক্ষণ শুনবো ততক্ষণ একটা হীন করা একটা ব্যাপার স্যাপার কাজ করবে, রাতে ঘুমাতে দেবে না, বারবার শুধু ভয় ভয় কাজ করবে। এটাই তো ভয়, তো ব্যাপারগুলো এরকমই। অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ কল দ্য স্টোরি অফ বিউটি ব্রো। উড়াই দিলেন তো আজকে। এবং আপনার পরবর্তী ঘটনা কিন্তু আমি চাই একটু দ্রুত পাঠিয়ে দেবেন, এবং পরবর্তী ঘটনার অপেক্ষায় কিন্তু রয়ে যাচ্ছে আজকে থেকে। দিস ইজ অ্যাবসোলুটলি সুপার বিউটিফুল স্টোরি ভাই। আশা করছি এভাবেই দারুণ রকম ভাবে ঘটনাটা আমরা শুনতে পারবো, এবং পরবর্তীতে ইনশাল্লাহ দারুণ এক ঘটনা আমরা অবলোকন করতে পারবো। এবং আমি বিলিভ করি যে আমাদের কৌশিক ব্যানার্জি ইনশাল্লাহ কলকাতা থেকে তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, মাশাল্লাহ, কল্পনায় করা যায় না এত ভালো একটা ঘটনা আমরা পাবো। সিরিয়াসলি, আমাদের ভৌতিক কথাতে আছেন আমাদের আরিফুল শেখ ভাই, তিনি কলকাতা থেকে ঘটনা পাঠান। অনিমেষ চ্যাটার্জি আছেন, কলকাতা থেকে ঘটনা পাঠান। আরো অনেকে আছে, রিয়াজ শেখ ভাই আছে, তিনি কলকাতা থেকে ঘটনা পাঠান। বেশ কতগুলো ভালো ভালো পার্সন আছেন যারা কলকাতা থেকে ঘটনা পাঠান। আজকে মনে হয় আরেকজন অ্যাড হয়ে গেল ভৌতিক দুনিয়ায় প্রথমবারের মতো। দিস ইজ অ্যাবসোলুটলি সুপার বিউটিফুল থিং হ্যাপেন ইন ভৌতিক কথা, ভৌতিক দুনিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর সুপার বিউটিফুল স্টোরি। এনিওয়েজ, আমি আবার ওয়েলকাম করছি আমাদের প্রিয় কৌশিক ব্যানার্জিকে। আপনার পরবর্তী ঘটনা ভাইয়া, ভাইয়া বলবো না দাদা বলবো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট দ্রুত পাঠিয়ে দিতে হবে, কিন্তু দেরি করা যাবে না। প্রতি উইকের এই শনিবারটা বা রবিবারটা যেদিনই পারি আমি আপনার স্টোরি শেয়ার করবো ইনশাল্লাহ। সো আমি চাই দারুণ রকম ভাবে এগিয়ে যাবে আবার ভৌতিক দুনিয়া কৌশিক ব্যানার্জির ঘটনা নিয়ে ইনশাল্লাহ। এরকমই ডার্ক স্টোরি চাই আপনার কাছ থেকে। এবং আপনি বললেন আপনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, সো আই নিড প্যারানর্মাল ইনভেস্টিগেশন স্টোরি। এক্স্যাক্টলি, এবং আমার মনে হচ্ছে উড়ে যাবে এবারও। আপনি আর দেরি করবেন না, দ্রুত আজকে লেখা শুরু করুন, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি। সো আজকের এপিসোড এতটুকুই ছিল, আজকে বড় এপিসোড নয়, আজকে আবারও বলছি ছোট এপিসোড, কিন্তু খুবই শিক্ষণীয় এক এপিসোড আজকে আপনাদেরকে উপহার দিলাম, এবং আশা করছি আপনাদের মনের মতো হয়েছে এপিসোডটা। আমি দেরি করবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। জাস্ট যাওয়ার আগে বলবো, ভৌতিক দুনিয়া বেশি বেশি শেয়ার করবেন, বিকজ ভৌতিক দুনিয়া ইজ অ্যানাদার লেভেলের মাস্টারপিস স্টোরি দিয়ে ভরে যাবে সামনে, এবং আশা করছি ভৌতিক কথা ভৌতিক দুনিয়া একই সাথে এগিয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি না করে এখানে বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে আমাদের হাড়হিম ভূতের ঘটনা বা হাড়হিম ভূতের গল্পের সেগমেন্টে। ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।